দর্শক, সংবাদের প্রথম অংশে আপনাদের জানিয়েছিলাম যে ঢাকার উপর কি রকম চাপ বাড়ছে, পাশাপাশি স্বর্ণের দাম কিছুটা কমেছে, এর পাশাপাশি রূপালী ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। সবকিছু মিলে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে অতিথি হয়ে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ট্রেস কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফোয়াদ এম খালিদ হোসেন। জনাব ফোয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাদের সংবাদের সাথেই ছিলেন। শুরুতে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, সবকিছুর মূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা। অর্থনীতি বলেন, জীবনমান বলেন, বা আমাদের চাওয়া পাওয়া সবকিছু ঢাকা কেন্দ্রিক। তো পরিকল্পিত নগরায়নটা আসলে হচ্ছে না, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? সমস্যার যেটা হচ্ছে আসলে আমাদের অনেক আগে থেকেই সবকিছু ঢাকা কেন্দ্রিক করা হয়েছে। ঢাকাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকাতে, আমাদের সচিবালয় সহ সব ধরনের অর্থনৈতিক কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু ঢাকা হওয়ার কারণে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষ ঢাকায় আসছে। কিন্তু এই মানুষকে তাদেরকে এন্টারটেইন করার জন্য বা তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য যে ধরনের ফেসিলিটি দরকার, সেটা আসলে ঢাকার বাইরে আহ, না থাকার কারণে তারা তারা ঢাকায় আসলে বেশি আসছে। তো এটাই হচ্ছে মেন বিষয়টা, আমাদেরকে বিকেন্দ্রীকরণের যে কনসেপ্টটা, সব সুবিধাগুলো বা যে ধরনের কারণে মানুষ যদি ঢাকায় আসে, যদি আপনার ঢাকার বাইরে ভালো শিক্ষা পাওয়া যেত, আমাদের হেলথ কেয়ার সিস্টেম ভালো থাকতো, সব ওভারঅল সব কিছু যদি ঢাকার বাইরে থেকে এই ধরনের ফেসিলিটি পাওয়া গেলে হয়তো ঢাকায় আসার এই ধরনের প্রবণতাটা কমে যেত। থ্যাংক ইউ। জনাব ফুয়াদ, এটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা যায় কিনা, এতে করে কিন্তু সুষম অর্থনীতি বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে না, হচ্ছে না। তো এই অর্থনীতি সুষম পরিকল্পনার জন্য সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় সরকার এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা করতে পারে, আমাদের ঢাকার বাইরে অর্থনৈতিক উন্নয়নের ফেসিলিটিসগুলো বাড়ানো। যেমন আমরা যদি বিভিন্ন ধরনের ইকোনমিক জোন করি, যেমন আমাদের বিভিন্ন দ্বীপ বা চর অঞ্চলে একটা সুযোগ রয়েছে, আমরা যদি ওখানে কৃষি পণ্যের জন্য এক্সপোর্টের জন্য আলাদা জোন করি। যেমন আপনি দেখেন আমাদের রেডিমেড গার্মেন্টসের এক্সপোর্টটা বাড়ার একটা বড় কারণ ছিল রেডিমেড গার্মেন্টসের জন্য একটা ডেডিকেটেড এক্সপোর্ট প্রসেসিং জোন করা হয়েছে, অনেকগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন, যেখানে তারা সব ধরনের ফেসিলিটিস পাচ্ছে। তো আমরা যদি গ্রামের মানুষ যাতে ঢাকায় চলে না আসে, সেজন্য যদি এই অঞ্চলগুলোতে ডেডিকেটেড আমরা প্রসেসিং জোন করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি আমাদের কৃষি পণ্য এক্সপোর্ট কম হওয়ার একটা বড় কারণ হচ্ছে এই এক্সপোর্ট করার জন্য অনেকগুলো কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট মানতে হয়, যেমন আপনার কম্পার্টমেন্টালাইজেশন করতে হয়, জোনিং করতে হয়। তো সেটা যদি একটা নির্দিষ্ট দ্বীপে বা একটা সেপারেট এরিয়াতে আমরা যদি এই ধরনের এক্সপোর্ট প্রসেসিং জোন করি কৃষি পণ্যের জন্য, আমরা তাহলে সেখানে আমাদের সব ধরনের ইকোনমিক কর্মকাণ্ড হলো, প্রোডাকশন হলো, এবং সেই সেপারেট অঞ্চল থেকে আবার এক্সপোর্টের জন্য আপনার শিপমেন্ট করা হলো। তাহলে এর মাধ্যমে একটা বড় বিষয় হবে, মানুষ কিন্তু ঢাকামুখী প্রবণতা কমবে এবং গ্রামে বা হচ্ছে প্রান্তিক মানুষদের জন্য একটা ডিসেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সরকার আসলে এই ধরনের একটা মানে লম্বা পরিকল্পনা নিতে পারে, যদি সরকার চায়। জনাব ফুয়াদ, আপনার চোখে নিশ্চয়ই পড়েছে আজকেই স্বর্ণের দাম আবার কমেছে। আবার বলতে টানা 8 মাস পর কিন্তু 8 মাস টানা বেড়েই গেছে। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাড়ার প্রবণতা বা একটু হলেও কমার প্রবণতা, এই বাড়া কমার খেলায় আমাদের অর্থনীতিতে আসলে এটার প্রভাব কতটা? স্বর্ণের দামটা মূলত আমরা রিয়েক্ট করি, আমাদের মূল এখন হঠাৎ করে স্বর্ণের দামটা বেড়ে যাওয়ার কারণ হলো ইউএস এর যে ব্যুরো অফ লেবার, তাদের একটা পরিসংখ্যান অনুযায়ী তাদের লাস্ট মাসে ইউএস এর আনএমপ্লয়মেন্ট রেটটা ছিল অ্যারাউন্ড 4.3%, যেটা গত 4 বছরের মধ্যে হাইয়েস্ট। তো যার কারণে একটা ধারণা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ সিস্টেম হয়তো সুদের হারটা কমিয়ে দিবে। সুদের হার যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে যেটা হবে যে বন্ডের ইল্ডটা কমে যায় বা ফিক্সড ডিপোজিট ইনকামটা কমে যায়, যার কারণে মানুষ স্বর্ণের দিকে বিনিয়োগ করতে পারে বা করছে। এই কারণে হচ্ছে স্বর্ণের দামটা বেড়ে যাচ্ছে। তো আমাদের অর্থনীতি ওভারঅল ইম্প্যাক্টটা হচ্ছে, আসলে স্বর্ণ তো আমরা প্রডিউস করি না, এগুলো বাইরে থেকে আনতে হয়, এবং এই ক্ষেত্রে যদি এখানে যে ফরেন কারেন্সিটা আমাদের ব্যয় করতে হয়, যেটা আমাদের ইম্পোর্ট পেমেন্টের উপরে এটা বড় ধরনের প্রেশার করতে পারে আর কি। আর ওভারঅল একটা টেন্ডেন্সি বাড়ে যখনই পৃথিবীতে কোনো দুর্যোগ সৃষ্টি হয়, একটা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে মানুষ স্বর্ণকে বেছে নেয়। তো সেক্ষেত্রে এটা একটা বড় ইস্যু, যেহেতু আমরা স্বর্ণ উৎপাদন করি না বা প্রডিউস করি না। জনাব ফুয়াদ, থ্যাংক ইউ। সমসাময়িক আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই, সেটা হচ্ছে দুর্গাপূজা প্রায় চলে এসছে, আর বেশি দিন বাকি নেই। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে আমাদের দেশের পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ পাঠানো হচ্ছে, রপ্তানি করা হচ্ছে ভারতে। তো এই ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, সেটাতে কি ইতিবাচক কোনো প্রভাব সামনে আমরা দেখতে পাবো কিনা? আসলে এইটা একটা কালচারাল বিষয়।
আমাদের কলকাতা, আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা এবং ত্রিপুরাতে বাংলাদেশি ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। তো এক আমাদের পার্শ্ববর্তী দেশ যাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তো তাদের সাথে বা তাদের একটা উৎসবে যদি আমরা কিছু আমাদের ইলিশ ওখানে আমরা পাঠাই, যার পরিমাণটা খুব বেশি না আমাদের টোটাল প্রোডাকশনের তুলনায়, তো এটাকে আমি খারাপভাবে দেখি না, এবং এটা একটা দুইটা পার্শ্ববর্তী দেশের ভিতরে একটা ভালো সম্পর্কের প্রভাব, এবং এর মাধ্যমে হয়তো আমাদের আগামী দিনে ভারতের বাজারে আমাদের যে খুলে দেওয়া বা ওভারঅল একটা ফ্রেন্ডলি সম্পর্ক সূচনা হওয়ার যে একটা বড় ধরনের সুযোগ সৃষ্টি হতে পারে। তো এটা আমি ইতিবাচক দৃষ্টিতে দেখছি, এবং আশা করছি যে ভারত সরকারও বাংলাদেশকে বিশেষ করে সেভেন সিস্টার রাজ্যগুলোতে আমাদের যে একটা হিউজ পটেনশিয়াল রয়েছে অ্যাগ্রো প্রসেসিং সহ অন্যান্য সেক্টরে এক্সপোর্ট করার, তো সেই সম্ভাবনা হয়তো এর মাধ্যমে একটা আহ, মানসিক দূরত্বটা কমবে, এবং আগামী দিনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকেও ধন্যবাদ। আপনার সাথে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।